নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আগের পর্বে আমি অর্গানন কয়েকটা কথা দিয়ে বলেছিলাম এবং সেই সূত্রে দুটো কেস বলেছি। একটা কেসের কোনো মডালিটি নেই, আরেকটা কেসের মডালিটি ছিল, আমার নেওয়া হয়নি, নেওয়ার দরকার পড়েনি, তার আগেই সিমটমস পাওয়া গেছে। এবং দুটো কেসই মাইন্ড রুব্রিক বা মাইন্ড সিমটমস দিয়ে সমাধান করা গেছে খুব দ্রুত। আজকে সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব শুরু করব। আজকের পর্বে আমি অর্গাননের আরেকটু ভিতরে ঢুকব। এডিশন পর্যন্ত উনি ভাইটাল ফোর্সের ডিরেজমেন্টই রোগের কারণ বলে বলেছেন। 6th এডিশনে উনি বললেন ভাইটাল ফোর্সের জায়গায় ভাইটাল প্রিন্সিপাল। তার মানে ফোর্সের পিছনে একটা সোর্স খুঁজলেন। প্রিন্সিপাল মানে তার একটা ল অ্যান্ড প্রিন্সিপালস আছে, তখন ল অ্যান্ড গভর্নমেন্ট আছে, অর্থাৎ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেথড আছে, অর্থাৎ তার একটা অর্গানাইজেশন আছে। অর্থাৎ আমরা বলতে পারি ভাইটাল প্রিন্সিপাল ইজ অর্গানাইজড। When the organization is disturbed, then the vital force ডিসঅ্যারেঞ্জডলি কাজ করে বা ডিসঅর্গানাইজডলি কাজ করে, তাই মানুষ অসুস্থ হয়। এইবার হ্যানিম্যান আরেকটু পিছনে ঢুকেছেন, যেখানে উনি বলছেন সেন্সেশনস অফ ভাইটাল প্রিন্সিপালস। তার মানে ভাইটাল ফোর্সেস ভাইটাল প্রিন্সিপালের সেন্সেশনের কথা বলেছেন। তার মানে কি, যেখানে সেন্সেশন আছে তার রিফ্লেক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি আছে। অর্থাৎ ভাইটাল প্রিন্সিপালের সেন্সিটিভিটি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দ্বারা রিফ্লেক্টেড বা রিঅ্যাক্ট করে, যার ফলে ডিউ টু দ্য রিফ্লেকশন অন রিঅ্যাকশন অফ দ্য এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দেয়ার অকার্স ভেরিয়াস সেন্সেশনস, ভেরিয়াস স্টেজেস অফ মেন্টাল রেসপন্সেস। তার মধ্যেই একটা ইমোশন। যেখানে ইমোশন আছে তার পরবর্তী স্টেজ আমরা জানি, ইমোশন থাকলেই সেখানে পরবর্তী ক্ষেত্রে আসবে উইল, এবং ইমোশন অ্যান্ড উইল যেখানে আছে তার এই উইলের জন্য তার একটা পারফরমেন্সের ইচ্ছে থাকবে। অর্থাৎ দেয়ার এ কোশ্চেন অফ পারফরমেন্স অকার্স। নর্মালি পারফর্ম করতে গেলে কী করতে হয়, একটা ইমোশন, তার মধ্যে উইল থাকলো, অর্থাৎ একটা ইচ্ছে জাগলো, ইচ্ছের পরে বুদ্ধি খাটাতে হয়, বুদ্ধি খাটিয়ে অ্যাক্টিভিটি করতে হয়, অর্থাৎ অ্যাকশান করতে হয়। এই বুদ্ধি খাটাতে গিয়ে অবস্ট্রাকশন হতে পারে, বাধা পেতে পারে, আবার নাও পেতে পারে। যদি না পারে তাহলে সাকসেসফুলি একটা অ্যাকশান হতে পারে। যদি না হয়, অর্থাৎ ইমোশনস থেকে যে ইচ্ছে জাগলো, ইচ্ছেটা পারফর্ম করতে গেল কিন্তু পারফর্ম করতে পারল না, ডিউ টু সাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তাহলে কী হবে, ইমোশনস সাপ্রেসড হয়ে গেল। কেন সাপ্রেসড হলো? ডিউ টু সাম ফ্যাক্টরস।
and that factors তার মধ্যেই লুকিয়ে আছে ফ্যাক্টরস অফ এলিমেন্টস অফ ইট, অর্থাৎ কজ অফ ডিজিজ, অর্থাৎ কেন রোগটা হচ্ছে, কোন এলিমেন্টসগুলো থাকছে, সেটা হতে পারে ডমিনেশন, সেটা অ্যাঙ্গার, সাপ্রেশন অফ অ্যাঙ্গার, নানা কিছু হতে পারে, ফিয়ার, নানা ফ্যাক্টর থাকতে পারে, হোয়াট এভার মেবি। আমরা এলিমেন্টস ফ্রম বলে যে চ্যাপ্টারটা আছে পড়লে বহু তত্ত্ব পেয়ে যাব। এরকম যে কোনো ফ্যাক্টরই এখানে থাকতে পারে। তাহলে এই জায়গা, এই যে যেখানে ইমোশন সাপ্রেস হওয়ার একটা সম্ভাবনা থাকলো, সেই সাপ্রেশন অফ ইমোশনস থাকার ফলে সেখানে কিছু ফ্যাক্টরস অফ এলিমেন্টস এসে গেল। অ্যাট দ্য সেম টাইম এই পয়েন্ট থেকেই আমরা পাবো সাইকোডাইনামিক্স। পয়েন্ট অফ সাইকোডাইনামিক্স লাইজ হিয়ার, যেখানে আমরা বহু ক্ষেত্রে কীভাবে শুরু হয়েছে রোগটা, কেন হয়েছে, এইসব ক্ষেত্রে আমরা পরে আসবো। সেক্ষেত্রে অর্থাৎ আনসাকসেসফুল পারফরমেন্স যেখানে হচ্ছে, সেই ক্ষেত্রে যে অবস্ট্রাকশান, সেই ক্ষেত্রে যে সাপ্রেশন, সেখান থেকেই তার সাইকোডাইনামিক্স সূত্রটা পাচ্ছে। তাহলে কি হচ্ছে সাইকোডাইনামিক্সটা কি? যে সাইকোলজিক্যাল কন্ডিশন ডাইনামিক স্টেট অফ দ্য ভাইটাল ফোর্সকে ডিরেঞ্জ করে ফেলতে পারে, দ্যাট ইজ সাইকোডাইনামিক্স, দ্যাট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য ডিজিজ। এই পয়েন্টটা আমরা ধরব এবং এখান থেকেই বহু ক্ষেত্রে যদি পয়েন্টটা ধরা যায় তাহলে একটা কেস ইজিলি সলভ করে ফেলা যেতে পারে। এবার আমরা একটা কেস বলবো রিলেটেড টু দিস ফ্যাক্টরস। এক ভদ্রমহিলা ইজ অ্যাবাউট 65, তিনি পার্সোনাল হিস্ট্রিতে দেখা যাচ্ছে তার চাকরি করতেন এবং বর্তমানে সে 54,000 টাকা পেনশন পান, অর্থাৎ তিনি একটা ভালো চাকরিই করতেন। কিন্তু বর্তমানে উনি ডাক্তার কাছে এসছেন, কেন? বলছেন সারা শরীরে ব্যথা, প্রত্যেকটা গিট তার ব্যথা, কোনো গিট ফাঁকা নেই, সমস্ত গিটে গিটে ব্যথা, সারা শরীরে ব্যথা, সেই সাথে তার জ্বর খুব হাই ফিভার না, তাহলেও জ্বর 99, 99.5, 198 এইরকম। তো এই মানুষটা যখন ডাক্তারখানে গেলেন, তাকে জিজ্ঞেস করা হলো এটা কত বছর ধরে আছে? বলে বছর 6। তো বছর 6 আগে আপনার কি ঘটনা ঘটেছিল, বা আপনার মনে কোনো রকম গণ্ডগোল, কোনো রকম চাপ, কোনো রকম প্রেশার, কোনো রকম বিশেষ চিন্তাভাবনা আছে কিনা? উনি প্রথমেই বলছেন, আর বলবেন না ডাক্তার সাহেব, আজকাল বয়স্ক লোকের কোনো সম্মান আছে? বয়স্ক লোকরে কেউ পোছে? বয়স্ক লোকরে কেউ পোছেও না, খবরও নেয় না, পাত্তাও দেয় না, তাকে কেউ সম্মানও দেয় না। তাহলে কি বললেন উনি বললেন যে বয়স্ক লোক রেসপেক্ট পায় না। দেখুন তাহলে উনি কি বলছেন, রেসপেক্ট পায় না বয়স্ক লোক, তার মানে উনি মনে মনে রেসপেক্ট চাইছেন, রেসপেক্ট পাচ্ছেন না। আর কি বলছেন, তাকে কেউ গুরুত্ব দেয় না, তার মানে কি she is not appreciated। তারপর কি বলছেন, তার ফলে কি হয়, তাকে একা একাই ঘরের মধ্যে থাকতে হয়, কেউ তার খোঁজ নেয় না,
চুপচাপ পড়ে থাকে আর টুকটাক ম্যানেজ করে খায়, এইটা তার জীবন। তা ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, তা আপনি কে আছে বাড়িতে আপনার? বলছেন 2 ছেলে আছে, তারা তো চাকরি বাকরি করে, বাড়িতে থাকে না, দূরে থাকে। ছেলে খবর খবর নেয়? বলে হ্যাঁ, ছেলে খবর খবর নেয়। তাহলে ছেলের কাছে চলে যান না কেন? বলছি ছেলের কাছে চলে যাও, ছেলের রিসার্চ ওয়ার্ক টাইপের একটা কাজ করে, 2 ছেলেই। তারা সকালবেলা বেরিয়ে যায়, রাত্রি 8টা-9টায় বাড়ি আসে। বড় ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ছোট ছেলে কিছুটা দূরে একটা শহরে থাকে। সেখানে সে ওই আস্তে আস্তে 9টা বাজে। আর এই সকালবেলা খোঁজখবর নিয়ে যায়, রাত্রিবেলা এসে খোঁজখবর নেয়। আর এর ফাঁকে শুধু খাবারটা পাঠিয়ে দেওয়া, এছাড়া কিছুই কেউ করে না। আমি ওষুধ খেলাম কি খেলাম না, ঠিক থাকলাম কি থাকলাম না, খাওয়ায় পাঠালো খেতে পারলাম কি পারলাম না, আমার পার্সোনাল কাজকর্মগুলো করতে পারলাম কি পারলাম না, এই খোঁজ নেওয়ার কেউ লোক নেই। একা একা ঘরের মধ্যে পড়ে থাকতে হয়। এই পরিস্থিতির জন্যই আমি সেখানে আর যাই না। তাহলে কী আছে? এই একাকিত্ব জীবনই আমার জীবন। তাহলে কী পেলাম? ফরসেকেন ফিলিং। কী পেলাম? সেটা গ্রেট পারসন ছিল। এই পয়েন্টগুলো এবার ধরা যদি যায়, তাহলে দেখা যাবে অ্যাপ্রিসিয়েশন শি ইজ নট, এটা মেন্টাল এবং এখানে জেনারেল। তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তার মর্যাদা দেওয়া হচ্ছে না। সে একটা গ্রেট পারসন, কিন্তু তাকে এইভাবে চলতে চলতে তাকে একটা ফরসেকেনের মধ্যে থাকতে হচ্ছে, একাকিত্ব জীবন কাটাতে হচ্ছে। কেউ খবর নেয় না, কেউ গুরুত্ব দেয় না, কেউ সম্মান করে না। তার মানে রেসপেক্টেড ডিজায়ার টু বিতেও নেওয়া যায়, কিন্তু রেসপেক্ট পাচ্ছে না। এমনকি তার মতামতও নেয় না। হিজ ওপিনিয়নস টু বি রেসপেক্টেড, সে চায় তার ওপিনিয়নটা রেসপেক্ট পাক, সেটাও কেউ নিচ্ছে না। এই পয়েন্টগুলো ধরে তাকে ওষুধ আসে হেমোমালিস, এবং হেমোমালিস দেওয়ার পরে কয়েকদিনের মধ্যেই তার কষ্ট কমতে শুরু করে এবং সে ভালো থাকতে শুরু করে, তার মানসিকতা পাল্টাতে শুরু করে। দেখুন এই যে কেসটা, যদি ক্লাসিক্যাল মেথডে কেস টেকিং করা হতো, তাহলে তার সমস্ত কিছুর মডালিটি, লোকেশান, সেন্সেশন, কনকমিটেন্স করা হতো, তার মাইলমেটিক হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার পার্সোনাল হিস্ট্রি ইত্যাদি করে 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 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যেত। কিন্তু এইখানে মানুষরা কথা বলতে বলতেই 4-5-6টা রুব্রিক চলে এলো, যার থেকেই তার ওষুধ চলে এলো হেমোমালিস সিঙ্গেল। এইভাবে ইজিলি, খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা ওষুধকে ক্রাক করা যায়। আজকের বক্তব্য এইটুকুই। পরবর্তী পর্যায়ে অন্য কোনো কেস নিয়ে আসবো, আরেকটু ঢুকে অর্গানের আরেকটু ভিতর ঢুকে, যেখানে আমরা অর্গানের ফিলিংসগুলো ধরে ধরে কেস দেখে দেখে আস্তে আস্তে এগিয়ে যাব। আজ এখানেই শেষ করি।